ভূগোল পরিচয়ে সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাস হবে ভারতের ভূপ্রকৃতির ক্লাস 3 মরু অঞ্চল। ক্লাস 3 হলো মরু অঞ্চল বা যেটা আমরা রাজস্থান সমভূমি বলে থাকি বা মরুভূমি বলেই থাকি। থর মরুভূমি প্রধানত এখানে অবস্থান করেছে। আগে আমরা জানবো মরুভূমি কাকে বলে। মরুভূমি হলো যে অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি কিংবা তারও কম, আবহাওয়া খুবই রুক্ষ এবং শুষ্ক থাকে, তাকে আমরা মরুভূমি বলে থাকি। বিশাল বালিময় এলাকাকেও যেমন আমরা মরুভূমি বলে থাকি, জনমানবহীন উদ্ভিদ শূন্য বিশাল বালিময় এলাকাকেও যেমন আমরা মরুভূমি বলে থাকি, ঠিক সেরকম ভাবে বরফযুক্ত এলাকা কিংবা বিশাল পাথরময় এলাকা ও লবণাক্ত এলাকাকেও আমরা মরুভূমি হিসেবে জানি। সেই বিচারে আমরা মরুভূমিকে দুভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে উষ্ণ মরুভূমি আর দুই হচ্ছে শীতল মরুভূমি। এক হচ্ছে উষ্ণ মরুভূমি বা হট ডেজার্ট, যেটা হচ্ছে থর আর কচ্ছ রণ যার উদাহরণ। আর 2 নম্বর হচ্ছে শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্ট, যেটা লাদাখ, নুব্রা ভ্যালি, স্পিতি ভ্যালি ইত্যাদি হচ্ছে আমাদের ভারতের মরুভূমি। তাহলে কি কি হলো? মরুভূমিকে আমরা দুভাগে ভাগ করি। এক হচ্ছে উষ্ণ মরুভূমি আর দুই হচ্ছে শীতল মরুভূমি। উষ্ণ মরুভূমির মধ্যে রয়েছে থর, কচ্ছের রণ, আর শীতল মরুভূমির মধ্যে পড়ে লাদাখ, নুব্রা ভ্যালি, স্পিতি ভ্যালি। এবার আজকে রাজস্থান সমভূমি অর্থাৎ সম্পূর্ণ থর মরুভূমি সম্পর্কে আমরা আলোচনা করব। অবস্থান ও বিস্তার। এই রাজস্থান সমভূমি বা মরু অঞ্চলে অবস্থান ও বিস্তার সম্পর্কে জানব। পাঞ্জাব সমভূমির দক্ষিণে। আগের ক্লাসে আমরা উত্তরের সমভূমি এই পড়েছিলাম, এইখানে ছিল পাঞ্জাব সমভূমি, এই পোর্শনটা ছিল পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব সমভূমির দক্ষিণ অর্থাৎ নিচের দিকে, এবং এটা হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত, এটা হচ্ছে আরাবল্লী। তাহলে পাঞ্জাব সমভূমির দক্ষিণে এবং আরাবল্লীর পশ্চিমে অবস্থিত। এটাই হচ্ছে আমাদের এই পোর্শনটা হচ্ছে, এটা যদি আরাবল্লী হয় এইখানে এই দিকটা হচ্ছে তাহলে মরু অঞ্চল বা রাজস্থান সমভূমি। তাহলে কোথায় অবস্থিত হলো? পাঞ্জাব সমভূমির দক্ষিণে, আরাবল্লীর পশ্চিমে অবস্থিত। কোন কোন রাজ্য নিয়ে অবস্থিত? গুজরাটের কিছু অংশ, রাজস্থান এবং পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে এই রাজস্থান সমভূমি বা মরু অঞ্চল অবস্থিত রয়েছে। রাজস্থানের প্রায় 60% অংশ হচ্ছে মরুভূমির অন্তর্গত। 1.75 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে অবস্থিত। তাহলে পুরো মরুভূমিটির ক্ষেত্রফল হচ্ছে 1.75 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে অবস্থিত। এবং এই মরুভূমিটার দৈর্ঘ্য প্রায় 650 কিমি এবং প্রস্থ বা চওড়া হচ্ছে 250 থেকে 300 কিমি। এইখানে যে অবস্থিত থর মরুভূমি, সেই মরুভূমিটার সৃষ্টি কিভাবে হয়েছে বা সৃষ্টির কারণ কি? আমাদের এই দিকটা তো আরব সাগর রয়েছে, এই দিকটা আরব সাগর রয়েছে। ভারতে সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। এবার এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে, আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এইখানে কি রয়েছে? পশ্চিম ঘাট পর্বতমালা। দক্ষিণ পশ্চিম বায়ু তাহলে কি হলো? আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে গিয়ে পশ্চিম ঘাট পর্বতে বাধা পায়। ফলে কি হলো? এখানে কর্ণাটক, গোয়া, কেরল ইত্যাদি রাজ্যে বৃষ্টিপাত ঘটে এবং গুজরাটের কাথিয়াবাড় উপকূলেও বৃষ্টিপাত ঘটায়। তারপর এই বায়ু কচ্ছের রণ দিয়ে মরু অঞ্চলে প্রবেশ করে। মরু অঞ্চলে যখন প্রবেশ করে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে থাকে না, খুবই অল্প থাকে। ফলে কি হয়? ঘনীভবন ঘটে না, আর ঘনীভবন না ঘটায় বৃষ্টিপাতও হয় না, এবং হলেও খুব অল্প পরিমাণে। তাই এই অঞ্চলটা মরুভূমিতে সৃষ্টি হয়েছে। অপরদিকে অনুচ্চ আরাবল্লী পর্বত উত্তর দক্ষিণে বিস্তার লাভ করেছে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আরাবল্লী পর্বত যেহেতু অনুচ্চ, তাই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধাক্কা খাচ্ছে না বা বাধা প্রাপ্ত হচ্ছে না। যেহেতু উত্তর দক্ষিণে আরাবল্লী অবস্থিত, তাই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু
আরাবল্লীর পাশ দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে চলে যাচ্ছে। যেহেতু এখানে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাই এই সাইডটাতে আর বৃষ্টিপাত হচ্ছে না। তাই এখানে রাজস্থানের এই অঞ্চলটা মরুভূমিতে সৃষ্টি হয়েছে। মরুভূমি সৃষ্টির আরো একটি কারণ হলো এই রাজস্থান সমভূমি বা মরুভূমিতে উষ্ণতা প্রবল বেশি। উষ্ণতা যেহেতু বেশি, তাই বাষ্পীভবনের হারও বেশি। বাষ্পীভবনের হার বেশি হলে সাধারণত ঘনীভবন খুবই কম। তাই ঘনীভবন যেহেতু কম, তাই এখানে বৃষ্টিপাত খুব একটা হয় না, হলেও খুব অল্প। তাই অঞ্চলটি ধীরে ধীরে মরুভূমিতে সৃষ্টি হয়েছে। এই মরুভূমি অঞ্চলে দিনের বেলা সূর্যের তাপে, যেহেতু মরুভূমি যেহেতু বালিময় এলাকা, উষ্ণতা বালি খুব তাড়াতাড়ি যেহেতু গরম হয়, দিনের বেলা যেহেতু উষ্ণতা বেশি, তাড়াতাড়ি বালি গরম হয়, ঠিক রাতের বেলা তাড়াতাড়ি বালি ঠান্ডা হয়। উষ্ণতার একটা তারতম্য দেখা যায়। দিনের বেলা উষ্ণতা এবং রাত্রিবেলা উষ্ণতার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই এখানে এই অঞ্চলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে রূপান্তরিত হয়েছে। এই অঞ্চলে দীর্ঘকালীন ধরে বৃষ্টি না হওয়ার কারণ বা উষ্ণতা বেশি থাকায় বাষ্পীভবনের হার বেশি, উষ্ণতা প্রবল থাকায় ঘনীভবনের হার কম ইত্যাদি কারণে এখানে বৃষ্টিপাত হয় না, হলেও খুব অল্প। তাই অঞ্চল এবং উষ্ণতার তারতম্যের কারণে অঞ্চলটি মরুভূমিতে সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? ভূপ্রকৃতি এই রাজস্থান সমভূমি বা মরু অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? এখানে প্রধানত বালি ও পাথর দ্বারা গঠিত এবং এর গড় উচ্চতা, মরুভূমির গড় উচ্চতা 150 মিটার। আরাবল্লী পর্বত থেকে যত পশ্চিম দিকে যাওয়া যায় তত উচ্চতা কমতে থাকে। এখানে আবহাওয়া খুবই রুক্ষ শুষ্ক, মরুভূমি মানে তো রুক্ষ শুষ্ক। আর এই মরুভূমি অঞ্চলের প্রধান বা উল্লেখযোগ্য নদী হচ্ছে লুনি। লুনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নদী এই অঞ্চলে। এখানে মাঝে মাঝে কোথাও কোথাও প্রস্রবণও দেখা যায়। প্রস্রবণ কি? কোনো শিলাস্তর যদি ফেটে যায়, তাহলে ওই ফাটল বরাবর ভূগর্ভস্থ জল বাইরে বেরিয়ে আসতে শুরু করে, তখন আমরা তাকে প্রস্রবণ বলে থাকি। এই প্রস্রবণকে ঘিরে মরুদ্যান গড়ে ওঠে, বসতিও গড়ে ওঠে। মরুভূমির মাঝে এরকম বসতি গড়ে ওঠাকে আমরা মরুদ্যান বলে থাকি। এই অঞ্চলকে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করে থাকি। 5টা ভাগ কি কি? এক হচ্ছে বাগান, রোহি, থালি, হামাদা, মরুস্থলী। এই হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের পশ্চিমে রয়েছে বাগান, এইরকম চিহ্ন দেওয়া রয়েছে বাগান। তার পরের অংশ হচ্ছে এইরকম চিহ্ন দেওয়া রোহি, এবং তারপরে এইখান থেকে উত্তর দিকটা রয়েছে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে থালি, এই অংশটা রয়েছে থালি, এবং তার ঠিক দক্ষিণে এই অংশটা রয়েছে হামাদা, এবং একেবারে পশ্চিম অংশ হচ্ছে মরুস্থলী। এবার আমরা আসবো বাগান কাকে বলে। বাগান কাকে বলে? বাগান আরাবল্লী পর্বতের পাদদেশে, আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় অঞ্চলকে বাগার বলা হয়ে থাকে। এখানে ঘাস ও তৃণভূমি লক্ষ্য করা যায়। এরপর আমরা আসবো রোহি। রোহি কাকে বলে? বাগার আগে আরাবল্লী পর্বতের পশ্চিমে পাদদেশে বাগার, বাগারের পশ্চিমে, বাগারের পশ্চিমে নদী বিধৌত প্লাবন ভূমিকে আমরা রোহি বলে থাকি। তাহলে কি হচ্ছে যে বাগারের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে আমরা রোহি বলা হয়ে থাকে বা রোহি বলে থাকি। রোহি কিন্তু একটা উর্বর প্লাবন ভূমি। যেহেতু এইখান দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে, তাই লুনি নদীর পলি সঞ্চয় হয়ে এই রোহি গঠিত হয়েছে, নদী বিধৌত উর্বর প্লাবন ভূমি। তারপর আমরা আসবো থালি। থালি কাকে বলে? থালি হচ্ছে এই অংশটা লুনির উত্তরে, লুনি নদীর উত্তরে বালি গঠিত সমভূমিকে থালি বলা হয়। এরপর আমরা আসবো হামাদা। হামাদা কাকে বলে? পশ্চিমে বালি ও শিলা গঠিত অংশকে হামাদা বলা হয়। হামাদা তাহলে কি হলো? থালির দক্ষিণে অবস্থিত, থালির দক্ষিণে অবস্থিত এবং রোহির পশ্চিমে অবস্থিত বালি ও শিলা গঠিত অংশকে আমরা হামাদা বলে থাকি। এরপর আমরা আসবো মরুস্থলী।
এরপর আমরা আসবো 5 নম্বর ভাগ মরুস্থলী। মরুস্থলী কাকে বলে? হামাদার পশ্চিমে, হামাদার পশ্চিমে বা এই সমভূমির একেবারে পশ্চিম অংশ যেটা হামাদার পশ্চিমে অবস্থিত, হামাদার পশ্চিমে বিশাল বালুময় গঠিত রুক্ষ শুষ্ক উদ্ভিদহীন একেবারে প্রাণহীন সমভূমি হলো মরুস্থলী। মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের দেশ। যেহেতু এখানে একেবারে রুক্ষ শুষ্ক আবহাওয়া, উদ্ভিদহীন প্রাণহীন, তাই এই মরুস্থলীকে মৃতের দেশ বলা হয়। এরপরে আমরা আসবো মরু অঞ্চলের সৃষ্ট ভূমিরূপগুলো। প্রথমে আসবো ধৃয়ান। ধৃয়ান কাকে বলে? মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে বালিয়াড়িগুলো এক জায়গা থেকে সরে গিয়ে বায়ু প্রবাহের কারণে এক জায়গাতে সরে গিয়ে অন্য জায়গায় বালিয়াড়ি গঠন করে বা বালির স্তূপ গঠন করে। এগুলোকে আমরা চলমান বালিয়াড়ি বলি। তাহলে কি হলো? মরু অঞ্চলে বায়ু প্রবাহের সময় এক জায়গার বালিয়াড়ি উড়ে গিয়ে অন্য জায়গায় বালিয়াড়ি বা বালির স্তূপ গঠন করে। এগুলোকে আমরা চলমান বালিয়াড়ি বলি। আর এই থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকেই ধৃয়ান নামে ডাকা হয়। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে ধৃয়ান বলে ডাকা হয়। এই অঞ্চলে যদি সমান্তরাল দুটো বালিয়াড়ি অবস্থান করে, ধরো এই একটা বালিয়াড়ি সোজাসুজি অবস্থান করছে, তার সমান্তরাল যদি আরেকটা বালিয়াড়ি অবস্থান করে, তার মাঝে একটা হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদগুলি বেশিরভাগ শুষ্ক অবস্থাতেই থাকে মরুভূমি অঞ্চলে। এরপরে আমরা আসবো ধাঁধ কি? ধাঁধ রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে ধাঁধ বলে, যেমন সম্বর। সম্বর এখানকার বৃহত্তম একটি ধাঁধ। এছাড়া রয়েছে দিদওয়ানা, দেগানা। ওয়াদি। ওয়াদি কি? মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। মরু অঞ্চলে তো খুব একটা বৃষ্টিপাত হয় না, কিন্তু যখন হয় প্রবল বেগে হয়, তখন ওই বৃষ্টির জল নদীর আকারে প্রবাহিত হয়। পরবর্তীকালে উষ্ণতার কারণে যখন নদী শুকিয়ে যায়, ওই খাতটা থেকে যায়। ওই নদী খাতকে, ওই মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলা হয়। এবং ধাঁধ কি? তাহলে রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে ধাঁধ বলে, যেমন সম্বর হচ্ছে বৃহত্তম, দিদওয়ানা, দেগানা। ভারতের ভূপ্রকৃতির ক্লাস 3 মরু অঞ্চল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।